যৌবনে উত্তীর্ণ হবার সময় যে যাবতীয় যা কিছু বামপন্থার মূল আদর্শ, এবং ততদিনে 41, 42, 43 সালে ধরুন আস্তে আস্তে আইপিটিএ এসেছে। তিনি ভারতের নানান জায়গাতে যাচ্ছেন, নানান সম্মিলনে, নানান শিল্প ধারার সঙ্গে তার পরিচয় হচ্ছে। তিনি বাংলার যাত্রাকে হয়তো মেশাচ্ছেন মারাঠি তামাশার সঙ্গে। ওদের আমাদের ফোক থিয়েটার যেমন যাত্রা, সেরকম ওদের ফোক থিয়েটারের নাম তামাশা। সেই তামাশার সঙ্গে তিনি মেলাচ্ছেন নানান ধারার শিল্প ধারার সমমানসিকতা, সবার রাজনৈতিক আদর্শ বা ভাবনা এক, কিন্তু তাদের শিল্পের নানান সুর, নানান আঙ্গিক, নানান ফর্ম এবং পাশ্চাত্যের সুর যা যা কিছু আসছে কলকাতায়, এবং তার মনে হচ্ছে যে এর তো কোনো বিরোধ নেই। একজন শিল্পী হবেন মাত্রা ছাড়া, স্বাধীনতা সম্পন্ন। তার স্বাধীনতায়, শিল্পীর স্বাধীনতায় তো কোনো কেউ হস্তক্ষেপ করতে পারে না, এমনকি রাজনৈতিক মতাদর্শও নয়। ঠিক এই জায়গাটাতেই আপনারা জানেন যে স্বাধীনতার পরে যখন বামপন্থা এবং দলীয় বামপন্থা, বিশেষ করে পার্টি লাইন যখন একটা বিরাট বদল এলো একটি মানুষের প্রধান হওয়ার সূত্রে, যে আগে ছিলেন পিসি যোশী, পরে ভিজি রামদেবে এলেন, এবং সেই রামদেবে আসার পরে সাংস্কৃতিক যে লাইনটা, সেটাকে বলা হলো যে না, এরকম ভাবে হবে না, রাজনৈতিক পার্টি লাইনই ঠিক করবে সাংস্কৃতিক পার্টি লাইনটা। তখনই কিন্তু আসল ভাঙনটার সূত্রপাত হলো, এবং এটা 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 আসলে রাজনৈতিক মতাদর্শ থেকেও এটা শিল্পীর স্বাধীনতার জায়গাটা আরো বেশি বড় ছিল আর কি, এদের সবার কাছে। যেটা শম্ভু মিত্রই বলুন, বিজন ভট্টাচার্য বলুন, বা সলিল চৌধুরী বলুন, বা অন্য যার কথাই বলুন, এরা যারাই তখন আইপিটিএ পরিত্যাগ করেছিলেন বা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, সেটা এই কারণেই যে এরা সবাই বুঝতে পেরেছিলেন যে শিল্পীর স্বাধীনতাকে কখনো, এমনকি রাজনীতির কোনো বটেই, রাজনীতির দূরস্থান, কোনো মতাদর্শ দমিয়ে রাখতে পারে না। বলা হচ্ছিল যে যা যা কিছুই অন্য মানে পার্টি লাইন অনুযায়ী প্রতিক্রিয়াশীল বা মানে বিরোধী, সেইগুলোকে করা যাবে না। সুতরাং আপনারা জানেন যে সলিল চৌধুরী সুকান্ত ভট্টাচার্যের কতগুলো কবিতাকে গান হিসেবে সুর দিয়েছিলেন এবং করেছিলেন। আমরা অবাক পৃথিবী শুনি, আমরা রানারের মতো গান শুনি। পরে ওর নিজের কম্পোজিশন গায়ের বধূ, কোনো এক গায়ের বধূ ইত্যাদি, বিদ্রোহ আছে, এবং এই সমস্ত গানগুলোই কিন্তু তখনকার দিনের যারা রাজনৈতিক নেতারা এবং পার্টি লাইনের যারা হোমরা চোমরারা, তারা কিন্তু এগুলোকে আপত্তি তুলেছিলেন এবং নিষিদ্ধ করেছিলেন। কোনোটাকে বলা হয়েছিল প্রতিক্রিয়াশীল, কোনোটাকে বলা হয়েছিল যে বুর্জোয়া, পেটি বুর্জোয়া ইত্যাদি। এমনকি আপনারা জানবেন যে আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে বলে একটা চমৎকার গান সন্ধ্যা মুখার্জিকে দিয়ে রেকর্ড করিয়েছিলেন সলিল চৌধুরী। সেই গানে হায় রে বিধি, এই হায় বিধি বা বিধিরে এই শব্দ ছিল বলে তখন পার্টি থেকে সেটাকেও নিষিদ্ধ করা হয়েছিল। বলা হয়েছিল যে এই বামপন্থার গানে এসব বিধি, ঈশ্বর, এই সমস্ত কেন আর কি। তো সলিল চৌধুরীরা কেউ এটা বোঝাতে পারেননি যে আমরা যখন হায় ভগবান বলি বা হায় আল্লাহ বলি, এগুলো কোনো, এটা আমরা ভগবান বা আল্লাহ মিন করি না, এটা একটা এক্সক্লামেশন, এটা একটা আমাদের তৎক্ষণাৎ প্রতিক্রিয়ার, একটা মানবিক প্রতিক্রিয়ার একটা শাব্দিক ধারণা। এটার সঙ্গে কোনো ভগবান বা ঈশ্বর বা কোনো আল্লাহর কোনো সংযোগ নেই। সেরকমই বিধি, হায়রে বিধি, এটা গ্রামের মানুষ, বাউলেরা, বাউল গায়কেরা, এটা অনন্তকাল ধরে এই শব্দ বাংলার গানে চলে এসেছে, এবং এটাকে যদি প্রতিক্রিয়াশীল বলা হয় বা এটাকে যদি ঈশ্বর ভাবনা বলা হয়, তাহলে এই রাজনৈতিক মতাদর্শের বা এই মতাদর্শধারী নেতাদের অনেক সমস্যা আছে। এইরকম আপনারা জানেন যে প্রান্তরের গান আমার, এই গানটা কণিকা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সলিল চৌধুরী গাইয়েছিলেন, গাওয়াতে চেয়েছিলেন ইত্যাদি ইত্যাদি, এবং বিশ্বভারতী মিউজিক বোর্ড তখন যেহেতু খুবই রক্ষণশীল, সেটা করতে দেওয়া হয়নি, এবং পরে তিনি এটা উৎপলা সেনকে দিয়ে গাওয়ান এই গান সলিল চৌধুরী। এবং এটা কণিকা বন্দ্যোপাধ্যায় নিজের কথায় পাওয়া যায়, ওর পরিকরদের কথায় পাওয়া যায় যে এরা খুব কষ্ট পেয়েছিলেন যে কেন এইরকম একটা ইয়েতে আমি বাইরে একটা গান করেছি, তাতে ইয়ে হবে। এবং সলিল চৌধুরী খুব পরে লিখে গেছেন নিজে এই কথা, যে ভাগ্যিস সুচিত্রা মিত্র শান্তিনিকেতনে থাকতেন না বা তার কোনো ভেতরের মানুষ নন, তা না হলে তো আরো ওকে দিয়ে হয়তো যে কৃষ্ণকলির যে একটা সলিল চৌধুরী ভার্সন ইয়ে করেছিলেন, গায়ের একটা মেয়ের কথা, একটা গান, সে গানটাও খুব বিখ্যাত, সেটা সুচিত্রা মিত্র গিয়েছিলেন, তো সেটাও তো না হয়, সেটাও হতো না।
এইরকম। তো কখনো এই যে রক্ষণশীলতা, এটা কোনো দিকভাবে রাজনৈতিক রক্ষণশীলতা বলবেন, এটা মতাদর্শের সংকীর্ণতা বলবেন, গোড়ামো বলবেন, যা যাই বলুন, এমনকি এক ধরনের অন্ধতা, আসলে এইগুলো থেকে সলিল চৌধুরী মুক্ত বিহঙ্গের মতো আসলে ছিলেন। গণের চেতনাটা নিয়েছিল তার কাজ কারবার। সুতরাং এই এই যে এই জায়গাটা ছোটবেলা থেকে বড় বয়স পর্যন্ত, এবং তারপরে 51-52 সালের পরে উনি যখন বম্বে চলে গেলেন, এই আইপিটিএ ছেদ, সম্পর্ক ছেদ, এবং বলতে গেলে ওই রাজনৈতিক নেতাদের সঙ্গে, হোমরা চমরাদের সঙ্গেও তার একটা সংঘাত হলো, এবং তিনি এক বাক্যে তিনি বেরিয়ে গেলেন। এবং তখন তিনি বম্বে যখন চলে গেলেন, তখনও পার্টি লাইন থেকে বলা হলো যে বাংলার সাংস্কৃতিক আন্দোলনের পিছে ছুরি মেরে সলিল চৌধুরী নিজের কেরিয়ার বানাতে বম্বে গেছে, এই কথা বলা হয়েছিল। এবং বম্বে গিয়ে তিনি যে কি করলেন এবং কি গান, কি সঙ্গীত উপহার দিলেন, তার প্রথম একটা নিদর্শনই সেটা পরিষ্কার। তার কারণ বিমল রায়ের ছবি 2 বিঘা জমিন আপনারা দেখেছেন, হয়তো অনেকে না দেখলে দেখে থাকবেন, দেখবেন ছবিটা। 2 বিঘা জমিনের গল্পকার কিন্তু আমাদের সলিল চৌধুরী, এবং তার গল্পটার নাম হচ্ছে রিক্সাওয়ালা। এবং এই রিক্সাওয়ালা গল্পটাও যদি আপনারা পড়েন, সেখানেও ঠিক ওই যেমন সেই আসামের লতাবাড়ি চা বাগানে বহু মানুষ ডিসপ্লেসড হয়ে গিয়ে চা বাগানের শ্রমিক হয়েছিল, ঠিক সেরকম রিক্সাওয়ালা হচ্ছে একজন কৃষিজীবীর, একজন কৃষকের রাষ্ট্র ব্যবস্থার নিষ্পেষণের কারণে রিক্সাওয়ালা হয়ে যাওয়ার গল্প। মানে তার পেশাগত একটা ডিসপ্লেসমেন্টের গল্প কিন্তু রিক্সাওয়ালা। একজন কৃষক কি নিদারুণ নিষ্পেষণের মধ্য দিয়ে, কি নিদারুণ শোষণের মধ্য দিয়ে গেলে, শোষণ যন্ত্রের মধ্য দিয়ে গেলে তাকে তার জীবিকা, তার মাটির সঙ্গে যে তার যে যোগাযোগ সংযোগ, সেটাকে পরিত্যাগ করতে বাধ্য হয়, এবং সে শহরের একজন রিক্সাওয়ালা বনে যেতে বাধ্য হয়। সেটা নিয়েই কিন্তু তার গল্পটা রিক্সাওয়ালা। এবং সেটা কিন্তু এক অর্থে স্বাধীন ভারতে প্রথম এই কৃষক থেকে শ্রমিক মজদুরে হওয়ার যে একটা যন্ত্রণা, একটা ডিসপ্লেসমেন্ট, তার সেইটা সিনেমার পর্দায় ধরা প্রথম ছবি বলা যায় 2 বিঘা জমিনকে। কিন্তু সেই দিক থেকে আমরা কিন্তু সলিল চৌধুরীর মূল্যায়ন করি না। আমরা শুধু বলি যে 2 বিঘা জমিনের গল্পকার সলিল চৌধুরী, বা ওদিকে মধুমতি ছবির সঙ্গে আমরা ঋত্বিক ঘটকের সংযোগ সংস্রবের কথা বলি, একটা তথ্য হিসেবে বলি। কিন্তু সেই তথ্যটার পেছনে যেটা বিরাট তত্ত্ব লুকিয়ে আছে, বা একটা গুরুত্বময়তা আছে, একটা বিরাট বড় একটা দর্শনের ব্যাপার আছে, সেইটা কিন্তু আমরা একদমই ঠাকুর করি না। আসলে আমরা এই জিনিসটা, আমি বলতে চাই যে গণের ধারণাটা এই যে ফ্রম দ্য বিলো, ফ্রম দ্য আপ নয়, সবসময়ই যে গণের বিপ্লব, গণের বিদ্রোহ, এটাকে ফ্রম দ্য আপ, হিস্ট্রি ফ্রম দ্য আপ হিসেবে দেখার একটা প্ররোচনা বরাবর আমাদের হিস্টোরিওগ্রাফিতে এসেছে। আর অনেক পরে আমরা আমাদের হিস্টোরিওগ্রাফির আরেকটা ধারা দেখি, যেটা আমরা সাবঅল্টার্ন হিস্ট্রি বলে জানি, আপনারা জানেন, নিম্নবর্গীয়দের ইতিহাস। অনেক পরে যেটা রণজিৎ গুহ এবং তার সহকর্মীরা, সহমর্মীরা যে ইতিহাস ধারার প্রবর্তন করেন, এটা তো একটা তত্ত্বের কথা, এটা তো অনেক পরে প্রতিষ্ঠা পেয়েছিল। কিন্তু এই শিল্পীরা, তারা কখনো সাবঅল্টার্ন হয়তো উচ্চারণ করেননি, কিন্তু তারা জীবনে সারা জীবন ছিলেন কিন্তু সাবঅল্টার্ন হয়ে, এবং সাবঅল্টার্নদের সঙ্গে, তাদের মধ্য থেকেই তারা শিল্পী হয়ে, নাট্যকার হয়ে, অভিনেতা হয়ে, গায়ক হয়ে, মঞ্চাভিনেতা হয়ে, বা সিনেমার অভিনেতা হয়ে বেরিয়ে এসেছিলেন। এই হিস্ট্রি ফ্রম বিলো, বা এটাও এক ধরনের নিম্নবর্গীয়দের ইতিহাস। এর মধ্যে ডিসপ্লেসমেন্ট লুকিয়ে আছে। এই ডিসপ্লেসমেন্ট ভূমিগত ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্ট পেশাগত বা জীবিকাগত ডিসপ্লেসমেন্ট। এবং এই দিক থেকে আসলে সলিল চৌধুরীর একটা নব মূল্যায়ন হওয়া দরকার। মূল্যায়ন না হোক, অন্তত বিশ্লেষণ হওয়া দরকার। বিশ্লেষণও যদি না পারি, অন্তত একটু ওপেন প্ল্যাটফর্মে এই জিনিসগুলো একটু বলা দরকার। এই কথাগুলোই না সবসময় এড়িয়ে গিয়ে আমরা সবসময় গায়ক সলিল চৌধুরী, শিল্পী সলিল চৌধুরী, আহা কি সুন্দর সুর, আহা কি সুন্দর সিম্ফনি, আমরা ওর গান গাই, সবই ঠিক আছে, অপূর্ব গান, আমি মানছি। কিন্তু তার পেছনে এই কথাগুলো একটু আধটু চর্চিত না হলে না, জীবনটা বৃথা হয়ে যায়। মানে মানুষটা যে জায়গা থেকে উঠে এসে তার এই তত্ত্বটার কথা বলছেন, বা দর্শনটার কথা বলছেন, সেই জায়গাটা কিন্তু মানে অনুক্ত থেকে যায়।